আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। নির্বাচনের বিকল্প হিসেবে কেন সংস্কারকে দেখানো হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদ এর ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসান এর চিকিৎসা ও অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান, এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না যে একবারই যুগের পর মিলিয়নস ইয়ার একই জায়গায় থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসাবে কেন দাঁড় করানো হচ্ছে? 2024-এ কি করেছে কি করে নাই, সুতরাং এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন এদেশে, বেশিরভাগ যেন এদেশে ফিরে না আসতে পারে, সেজন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে নির্বাচন কমিশনকে তাদের সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণেরও আহ্বান জানান তিনি। সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণ সন্তুষ্ট হলে নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন দেবে তার দল। মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডক্টর সামিউল হক ফারুকী সহ অন্য নেতারা। স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, ধীরে ধীরে ইউনূস সরকারের প্রশাসনে পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়েছে। সরকারের উপদেষ্টা এবং তাদের বিশেষ সহকারীর নামে এ পুনর্বাসন করা হচ্ছে। বিকেলে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও ঘাট এলাকায় আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট নির্মাণের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের বক্তব্য পরিষ্কার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণহত্যাকারী ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে এসব কথা বলেন তিনি। নুরুল হক নূর জানান, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত গণ অধিকার পরিষদ ঘরে ফিরে যাবে না। দেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এছাড়া দেশ জুড়ে যারা চাঁদাবাজি করছে তাদের সম্পর্কে লিফলেট ছাপিয়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সাবেক ভিপি নূর। নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তাদের বিচারের অগ্রগতি হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ তারা রাজপথে নেমে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে, ওই চাঁদাবাজদের পোস্টার লিফলেট করে সারা দেশে ছড়িয়ে দেন এবং এই ফ্যাসিবাদকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না, এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না। ৭১-এর চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলটির আহ্বায়ক কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। আর এ সময় দলের রূপরেখা এবং পরবর্তী পরিকল্পনা সহ বিস্তারিত তুলে ধরেন শওকত মাহমুদ। নাজমুল হুদার রিপোর্ট।
নতুন দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে রাজনীতির ময়দানে যাত্রা করলেন ৮০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। জনতা পার্টি বাংলাদেশ নামে দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। সকালে রাজধানীর একটি হোটেলে দলটির আংশিক কমিটি ঘোষণা করেন ইলিয়াস কাঞ্চন। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে মহাসচিব শওকত মাহমুদ। দীর্ঘ ৩২ বছর নিরাপদ সড়কের জন্য আন্দোলন করলেও কোনো সরকারের সহযোগিতা না পাওয়ার কথা জানান ইলিয়াস কাঞ্চন, তাই রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এ দেশের জন্যে আমি কাজ করতে চাই। সূচনা ইশতেহারে শওকত মাহমুদ বলেন, ৭১-এর চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষায় সব বৈষম্য, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় জনতা পার্টি বাংলাদেশ। জাতির এই মহেন্দ্রক্ষণে জাতীয় প্রত্যাশায় সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে, জনকল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তা বোধ দৃঢ়ীকরণ করতে আমরা আজ নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা করছি। নতুন দলে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সরকারি কর্মকর্তা সহ সব অঙ্গনের লোকজনকে রাখা হয়েছে। নাজমুল হুদা, RTV, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস-এর আর্থিক অনিয়মের তদন্ত করবে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। শুক্রবার সকালে ধানমন্ডিতে মশক নিধন অভিযানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি। সে সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নগরীর 10টি জোনে মশক নিধনের নিয়মিত অভিযানের পাশাপাশি 10টি বিশেষ অভিযানের পরিকল্পনা রয়েছে। শাকিবুর রহমানের রিপোর্ট। পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন নিয়ে ধানমন্ডি সোসাইটির সহযোগিতায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাতে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। সে সময় তদবির বাণিজ্যের অভিযোগে অব্যাহতি দেয়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। জানতে চাওয়া হয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। অবৈধ সম্পদের অভিযোগ এসেছে, এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ারের মধ্যে নেই। এরকম কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই, আমাদের মন্ত্রণালয়ে এরকম কোনো অভিযোগও নেই। আরেক প্রশ্নের জবাবে এলজিইডি সচিব জানান, উপদেষ্টার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে তার কাছে কোনো তথ্য নেই। এই বিষয়টি আমি সঠিক জানি না, তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করব। পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এদিন ধানমন্ডির লেক ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়, ছিটানো হয় মশার ওষুধ। সে সময় দক্ষিণ সিটির প্রশাসক জানান, চলতি মৌসুমে বর্ষাকাল সামনে রেখে কাজ শুরু করেছে কর্পোরেশন। দক্ষিণ সিটির আওতায় 10টি জোন আছে, 10টি জোনে আমরা 10টা বিশেষ কার্যক্রম নিব এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটাও অব্যাহত থাকবে, কারণ এতে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের কোনো রকম শৈথিল্যতা নেই। কর্মসূচি থেকে এলাকাবাসীকে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। আপনারা স্ব অবস্থানে থেকে পরিষ্কার শাকিবুর রহমান, RTV, ঢাকা। পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শুক্রবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে স্থানীয় সময় দুপুর 2:15 ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা। শনিবার স্থানীয় সময় সকাল 9:30 দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। অধ্যাপক ইউনুস আগামী রোববার রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে সকাল 8টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। বাজারে নতুন চাল আসতে শুরু করলেও কমেনি দাম। আগের দামে বিক্রি হচ্ছে চিকন মোটা সব ধরনের চাল। সেই সঙ্গে বেড়েছে পেঁয়াজের দাম, যদিও আগের অবস্থানেই আছে মাছ এবং মাংস।
বিক্রেতারা বলছেন কর্পোরেট কোম্পানিগুলোর মজুতদারির কারণেই এখনও দাম কমছে না চালের। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। বাজারে আসতে শুরু করেছে নতুন চাল, কিন্তু এখনো কমেনি বাঙালির প্রধান এ খাদ্যের দাম। বিক্রেতারা বলছেন কর্পোরেট কোম্পানির অতি মজুদের কারণেই কমছে না বাজার মূল্য। দাম তো কমতেছে না, দাম তো ওই আগের পুরান যেই দাম বিক্রি করতে আছে নতুন চালের দাম। আটাই চালে এখন 57 টাকা 58 টাকা, এখন তো 50-52 টাকা হওয়ার কথা, কিন্তু তারপরেও তো ওই যে কর্পোরেট কোম্পানিগুলো মাল তো আগে কিনা ফেলায়। এদিকে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম, অন্যদিকে শীতকালীন সবজি বিদায় নিচ্ছে বাজার থেকে, উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। তবে দাম তুলনামূলকভাবে বেড়েছে কিছুটা। মাছ মাংস আছে, আগের অবস্থা নেই। সবজির দাম আছে মোটামুটি, নতুন নতুন নামতেছে, তাতে দাম একটু বেশি দেয় মনে হইতেছে। পেঁয়াজ এখন বর্তমানে 55-50 টাকা এরকম দাম বাড়ছে, 5 টাকা বাড়ছে। পাইকারি দর 47, 48, 50, আর খুচরা 55 আছে, 60 আছে দোকানদাররা। নিত্যপণ্যের এই মূল্য বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ। বলছেন সরকারের উচিত নিয়মিত বাজার নজরদারিতে রাখা। এখন আসলে আমরা তো জনগণ, আমাদের তো কিছু নাই, বাড়লো আমাদের খেতে হবে। সরকারগুলো আসলে এই জিনিসগুলো কেন বাড়লো, কি কারণে বাড়লো, এই জিনিসগুলো সরকার একটু পরীক্ষা করা দরকার। চাউলের দামটা আসলে সাধারণ মানুষের জন্য এটা একটু ক্রিটিক্যাল অবস্থা। এখন মানে এটা বাজার মনিটরিং করার জন্য একটু নিয়ন্ত্রণের ভিতর থাকলে পরে আমার মনে হয় সবচেয়ে কি ভালো হয়। কায়েস রাহাত, RTV, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এর মধ্যেই সীমান্তে ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মুখোমুখি অবস্থানে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, লাইন অফ কন্ট্রোল জুড়ে বেশ কয়েকটি ভারতীয় চেকপোস্টে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। তবে পাকিস্তানের দাবি, ভারতীয় বাহিনী আগে গুলি ছুড়েছে, তবে এই গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলার পর প্রথমে ভারত, তারপরে পাকিস্তান একে অপরের বিরুদ্ধে এক গুচ্ছ করা ব্যবস্থার ঘোষণা দিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে ওয়াঘা আটারি সমন্বিত সীমান্ত চৌকির বন্ধের ঘোষণার পাশাপাশি প্রতিপক্ষ দেশের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের ঘোষণাও দিয়েছে দুই দেশ। ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান আবার ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিসাব নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এদিকে যুদ্ধংদেহী অবস্থানে থাকা দুই দেশকেই সর্বোচ্চ সংযত প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাকিব হাসান, RTV। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ধর্মবিদ্বেষী এবং ইসলাম বিরোধী আখ্যা দিয়ে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাদজুমা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে দলটি এ দাবি জানায়। একই সঙ্গে ভারতে মুসলিম নির্যাতনেরও প্রতিবাদ করে দলটি। এ সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ। আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। আওয়ামী লীগকে নির্বাহী আদেশে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ফুয়াদ। আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করতে হবে। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আগামী 100 দিন দেশের 64 জেলায় গণসংযোগ চালানো হবে। দাবি পূরণ না হলে আগামী 36 জুলাই মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করা হবে। আওয়ামী লীগ নামক কোন এন্টিটির রাজনৈতিক দল আকারে কোন সুবিধা পাবার কোন
কোনো সুযোগ 24-এর গণ অভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না। দশ শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ওই ভবিষ্যৎ কোনো কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না। গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার এবং জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে এক কর্মশালার আয়োজন করেছে কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারি প্রতিনিধি, কূটনৈতিক, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, জুলাই যোদ্ধা এবং ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী, দেশি বিদেশি অতিথি। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ও আয়না ঘরে থাকা বন্দীদের অভিজ্ঞতা শেয়ার করেন ভুক্তভোগীরা। কর্মশালায় গুমের শিকার ব্যক্তিবর্গ 5 অগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে লিনেক্স মোবাইলের রিটেইলার মিট 2025 অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের নুহাতারা মোবাইল হাউসের ব্যবস্থাপনা পরিচালক আদনান রহমান ডলার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের চ্যানেল ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহিম এবং মোহাম্মদ রঞ্জু মিয়া। দিনব্যাপী অনুষ্ঠান কর্মশালায় যশোরের লিনেক্স, বেঙ্গল ও মার্লেক্স কোম্পানির রিটেইলাররা অংশগ্রহণ করেন। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের সরকারি বেসরকারি 24টি বিশ্ববিদ্যালয়। তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এশিয়ার 853টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 301 থেকে 350 এর মধ্যে স্থান পেয়েছে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানটি। এরপরে ক্রমান্বয়ে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে। গেল বছরের তালিকায় বাংলাদেশের শীর্ষে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক। এবারে যার অবস্থান 12তে, গত কয়েক বছরের র্যাঙ্কিংয়ে প্রথম দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার 10ম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বামী স্ত্রীর পারস্পরিক শ্রদ্ধাবোধ সুস্থ মননের সন্তান গড়ে তুলতে সরাসরি ভূমিকা রাখে। তাই সন্তানের সাথে মা বাবার ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে বলে মত প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী প্যারেন্টিং এক্সপার্ট ডক্টর মোহাম্মদ বারী ও জিয়াউল হক। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আকিজ বেকার্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্যারেন্টিং কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এ সময় তারা আদর্শ সন্তান প্রতিপালন এবং পরিবার গঠনে বিভিন্ন সুপারিশও তুলে ধরেন। কর্মশালায় প্যারেন্টিং এক্সপার্ট ছাড়াও সরকারি প্রতিনিধি, রাজনৈতিক দল, কূটনৈতিক, নাগরিক সমাজ সহ তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুস্থতার জন্য বাইরের পরিবেশ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ঘরের ভেতরেও নির্মল পরিবেশ জরুরি। তাই ঘরের বায়ু দূষণ কমিয়ে আনতে বাস্তব ভূমিকা রাখবে বার্জার ইকো কোট। সেই সাথে এই রং স্বাস্থ্যকর জীবনমান নিশ্চিতেও কাজ করবে বলে জানিয়েছেন বার্জারের মুখ্য গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা ASM ওবায়দুল্লাহ মাহমুদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে IAB সেন্টারে বার্জার পেইন্টস অ্যান্ড পরিবেশবিদ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিশ্ব ধরিত্রী দিবসে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্যের উন্নয়নে বার্জারের নিজস্ব কর্মপরিকল্পনা ও উদ্যোগের বিষয়ও তুলে ধরেন তিনি। সেমিনারে পরিবেশবিদ সহ শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বিমান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা পোস্টে এই প্রতিক্রিয়া জানান। তিনি জানান, এই হামলার ঘটনায় তিনি খুশি হননি। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি করার আহ্বানও জানান। এর আগে গেল বুধবার কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 9 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 12 সদস্য সহ 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এ পর্যন্ত প্রায় 2000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া অবরুদ্ধ পশ্চিম তীরের হেব্রন, লাবলুস এবং তুর কারেম সহ বেশ কয়েকটি শহরে হামলা অব্যাহত রেখেছে তারা। এদিকে ফিলিস্তিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে নরওয়ে। মারি অ্যান্তনেট সেরিনকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস মৎসোফেল্দ। মোহামেডান অধিনায়ক তৌহিদ হৃদয়ের শাস্তি তৃতীয়বারের মতো বদল করল বিসিবি। এক ম্যাচ নিষেধাজ্ঞার অবশিষ্ট শাস্তি আগামী বছর ভোগ করবেন এই ব্যাটার। ফলে মোহামেডানের হয়ে সুপার লিগের বাকি ম্যাচগুলো খেলতে আর কোনো বাধা নেই হৃদয়ের। নজিরবিহীন এই সিদ্ধান্ত আসে শুক্রবার বিকেলে ক্রিকেটারদের নিয়ে বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এবং 2 পরিচালকের সাথে বৈঠক করেন তামিম ইকবাল। এরপরই নজিরবিহীন এই সিদ্ধান্ত দেয় বিসিবি। বৃহস্পতিবার রাতে টেকনিক্যাল কমিটি বৈঠক করে আম্পায়ার্স বিভাগ থেকে দেয়া হৃদয়ের শাস্তি কমানোর সিদ্ধান্ত বাতিল করে। তারা সিদ্ধান্ত নেন চলতি প্রিমিয়ার লিগের পরের ম্যাচেই নিষিদ্ধ থাকবেন হৃদয়। সে ম্যাচটি হবে শনিবার, কিন্তু ক্রিকেটারদের চাপে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় বিসিবি। খেলানো হয়েছে কি হয় নাই এই কথাটা ইম্পর্টেন্ট। তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করেছিল? বিসিবি অ্যালাউ, তার মানে হি হ্যাজ সার্ভ হিজ পানিশমেন্ট। তো যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, 2টা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন? সো এটা নিয়ে আমাদের ডিবেট হয়েছে। ওনাদেরকে আমরা সুন্দর করে এক্সপ্লেন করেছি যে আমরা কি ফিল করি। দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো এবং কৌশলগত উন্নয়নে কাতার ফাউন্ডেশনের সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার কাতার সফরসঙ্গী 4 নারী ক্রীড়াবিদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া এই সংবাদ সম্মেলনে পুরো সফরে নিজেদের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন 4 ক্রীড়াবিদ। দেশের ফুটবলের উন্নয়ন এবং খেলোয়াড়দের ইনজুরি রিহ্যাবিলিটেশনের জন্য কাতার ফাউন্ডেশনের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী 2 নারী ফুটবলার আদিফা খন্দকার এবং শাহেদা আক্তার রিপা। এছাড়া কাতারে নারী ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ পাশে থাকতে পারে বলে জানান সফরসঙ্গী 2 নারী ক্রিকেটার সুমাইয়া আক্তার এবং শারমিন সুলতানা। কাতার যেমন বাংলাদেশকে স্পোর্টসের ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ আছে, বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবে সেরকম প্রতিশ্রুতি দিয়েছে। তেমনিভাবে বাংলাদেশ থেকেও কাতারের কিছু সহযোগিতা নেওয়ার সুযোগ আছে। ক্রিকেট নিয়ে একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্ট থাকলেও ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বা প্রয়োজনীয় কাঠামোটা না থাকার কারণে কাতার হয়তো ক্রিকেটে সেভাবে এগিয়ে আসতে চাচ্ছে না। কাতার আমাদেরকে যেমন ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে, তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে, বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে। নির্ধারিত মানদণ্ড পূরণ করা দেশের বিভিন্ন প্রান্তে নিবন্ধিত ফুটবল একাডেমিগুলোর মাঝে আজ সার্টিফিকেট প্রদান করেছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক রাজশাহীতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। 2020 সালে এএফসি ও ফিফার গাইডলাইন অনুযায়ী বাফুফে টেকনিক্যাল কমিটি দেশব্যাপী এই কার্যক্রম শুরু করে। তাতে এখন পর্যন্ত মোট 268টি 1 স্টার এবং 17টি 2 স্টার একাডেমি বাফুফের নিবন্ধন প্রাপ্ত হয়েছে। এছাড়া 2020 থেকে 2024 সাল পর্যন্ত একাডেমি থেকে গ্রাসরুট কোচিং কোর্সে অংশগ্রহণ করে মোট 550 জন কোচ পেয়েছেন সার্টিফিকেট। এদিন সার্টিফিকেট প্রদান শেষে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর জনাব সাইফুল বারী টিটু একটি ওয়ার্কশপ পরিচালনা করেন, যেখানে একাডেমিগুলোর উন্নয়ন, পরিচালনা এবং প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।